নমস্কার। আজকের 7টার লাইভে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন। আবারও কয়েকটি কথা নিয়ে আমি এলাম লাইভে। আজকের লাইভের মূল বক্তব্য আবারও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের সম্মানীয় উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহোদয় আজকে 26শে ডিসেম্বর আপনাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমাদেরকে আলোচনার সুযোগের ব্যবস্থা করে দিন। একসঙ্গে আমরা আলোচনা করতে চাই এই সমস্যা সমাধানের জন্য। দ্বিতীয় বক্তব্য, আমি বলেছিলাম যে বিধানসভায় বিল পাস করে আনটেন্টেড শিক্ষাকর্মী যাদের 9 মাস ধরে বেতন বন্ধ সহ আনটেন্টেড শিক্ষক শিক্ষিকাদের ধারাবাহিকতা সহ বিদ্যালয়ে ফেরাবার জন্য বিল পাস করা। বিধানসভায় এই বিল পাস করা বিষয়টা কি? সুপ্রিম কোর্টের রায় হওয়ার পরেও বিধানসভায় কি বিল পাস করানো যায়? হ্যাঁ, অবশ্যই যায়, অবশ্যই যায়। আজকে আমারই ছোট ছোট ভাই বোন যারা শিক্ষক হবেন তারা প্রশ্ন তুলছেন এসএসসি 2016 প্যানেলের যারা প্যানেল এক্সপায়ার হওয়ার পর নিয়োগ হয়েছে, কেন তাদেরকে টেন্টেড বলা হবে না? কেন তাদেরকে টেন্টেড বলা হবে না সেই ব্যাখ্যা রাজ্য সরকার বিধানসভায় দলমত নির্বিশেষে ক্লারিফিকেশন দেবে। প্যানেল এক্সপায়ার মানে টেন্টেড নয় ভাই। কি কারণে প্যানেল এক্সপায়ার হল এটা জাস্ট একটা প্রতীকী কথা। সুতরাং বিধানসভায় বিল পাস করা সম্ভব। কারোর যদি মনে হয় যে সুপ্রিম কোর্টে কন্টেম্প অফ কোর্ট হচ্ছে, যেতেই পারেন। সুপ্রিম কোর্ট কিন্তু চেয়েছিল ডাল মে কুছ কালা হ্যায় না পুরো ডালই কালা হ্যায়। সুতরাং এসএসসি একটা অটোনমাস বডি, অ্যাজ হোল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। লেজিসলেটিভ অ্যাসেম্বলির সর্বসম্মত সিদ্ধান্ত তার এমনি হয় না। কোর্ট সেটা অবশ্যই ভাববে। আমি যদি তুল্যমূল্য বিচার করি, অনেকে বলছেন এটা কি সম্ভব? এটা অবশ্যই সম্ভব। দেখুন, সুপ্রিম কোর্টের কাছে অনেক বড় বড় বই আছে, মানে অনেক বড় পাওয়ার ছিল। যোগ্য শিক্ষাকর্মী সহযোগ্য শিক্ষক শিক্ষিকা আনটেন্টেড তাদের আলাদা করতে পারল না সুপ্রিম কোর্ট। ব্যর্থতা নয় সুপ্রিম কোর্টের। এই যে ওএমআর শিটের মিরর ইমেজ কপি, এই যে হ্যাঁ নিশ্চয়ই বলবো, মাম্পি দে অবশ্যই বলবো, ওএমআর শিটের মিরর ইমেজ কপি
যার যে নাম্বার এবং আরটিআই করে নিয়োগের বহু আগে যে নাম্বার বা এসএসসির সার্ভারে যে নাম্বার, সেই নাম্বারগুলো প্রত্যেকটা আইডেন্টিক্যাল। তাহলে যার হ্যাশ ভ্যালু সেম, তাহলে সেই ওএমআর শিটগুলো কেন পাবলিক ডোমেনে এলো না? সুপ্রিম কোর্ট কেন এসএসসিকে চাপ দিয়ে প্রকাশ করতে পারল না? কিংবা সিএফএসএল রিপোর্টের প্রয়োজন ছিল কিনা? যদি থাকে, সিএফএসএল রিপোর্ট কোথায়? সিআইএফএস মানে তার যে সেন্ট্রাল যে ফরেন্সিক যে রিপোর্ট, তার রিপোর্ট কোথায়? যদি সেই রিপোর্টের প্রয়োজন না থাকে, দিস ওএমআর শিট ইজ ভ্যালিড, কেন প্রকাশ হলো না? এইটা কি সুপ্রিম কোর্টের ব্যর্থতা নয়? সুতরাং তারপরে যে রায় দিল ফ্রেশ সিলেকশনের কোনো সঠিক ক্লারিফিকেশন দিল না, এবং সুপ্রিম কোর্ট প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব। মাম্পি দে আলাদা পরীক্ষা নিলে ভালো হতো, দাদা আমরা ফ্রেশার্স একটু খুব চিন্তায় আছি, শুভজিৎ সাহা অবশ্যই উত্তর দেব। তাহলে সুপ্রিম কোর্ট, তার নাকি বিশাল পাওয়ার, তাহলে তার পাওয়ার এক্সারসাইজ করে তিনি তার রায়ে ছত্রে ছত্রে লিখছেন এসএসসি চোর, এসএসসি দায়ী, বোর্ড দায়ী, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দায়ী। তাহলে তাদেরকে চাপ দিয়ে আনটেন্টেড তালিকাটা সুপ্রিম কোর্ট নিতে পারল না, এটা সুপ্রিম কোর্টের ব্যর্থতা নয়? আমি বিচারকদের রায় নিয়ে কাটাছেঁটা করার মতো আমি অতটা জ্ঞান আমার হয়নি, কিন্তু এটা নিশ্চিতভাবে ব্যর্থতা, এটা সুপ্রিম কোর্টের ব্যর্থতা নয়। আচ্ছা, এতদিন পর 7 বছর 7.5 বছর একটা ধারাবাহিকতা সহ চাকরি করা, ঝপ করে তার চাকরি কেড়ে নেয়, তাহলে তার বেঁচে থাকা, এই চাকরির সাথে আমাদের বেঁচে থাকার সম্পর্ক আছে, এই চাকরির সাথে আমার সম্মানের সম্পর্ক আছে, এই চাকরির সাথে আমার লক্ষ লক্ষ ঋণের সম্পর্ক আছে। যে এই যে বাড়িটা, যে বাড়িতে আমি থাকি, এই বাড়িটা হচ্ছে আমার বাবার জমি, আমার কিছুই নেই, অনেক কষ্ট করে একটা বাড়ি করলাম, অনেকে লোন নিয়েছে, তাহলে সেই বাবার পৈতৃক ভিটাটা সেটাও কেড়ে নেবে সুপ্রিম কোর্টের একটা রায়। সুতরাং সুপ্রিম কোর্ট এতদিন পর যে আনটেন্টেড শিক্ষকদের চাকরি কেড়ে নেবে, কেন কেড়ে নেবে তার কোনো সঠিক ব্যাখ্যা দেয়নি। আনটেন্টেড শিক্ষকদের কেন দ্বিতীয়বার পরীক্ষায় বসতে হবে তার কোনো সঠিক ব্যাখ্যা সুপ্রিম কোর্ট দেয়নি। ফ্রেশ, আমি আগেই বলেছি, ফ্রেশ সিলেকশনের ক্লারিফিকেশন সুপ্রিম কোর্ট দেয়নি, ছুকিটকিট করে ছেড়ে দিয়েছে। তারপরে শেষ বেলায় বলছে, কেন আমি কি তোমাদের একসঙ্গে পরীক্ষা নিতে বলেছি? তা আমি যখন গেজেট বাতিলের চ্যালেঞ্জ মামলা করেছিলাম, কোথায় ছিলেন বিচারপতি? কোথায় ছিল তার এই জ্ঞান? কোথায় ছিল? তখন বলেছিল নো নো নো, অল উইন্ডো ওয়াজ ক্লোজড। আমরা বিচারকদের বিরুদ্ধে কিছু বলতে চাই না, 100% চাই না, এটা সংসদীয় গণতন্ত্রে ধাক্কা খায়। সংসদীয় গণতন্ত্রে ধাক্কা খায়। বিচারপতিদের আমরা ভগবানের সমতুল্য মর্যাদায় রাখি। এই যে আইন শৃঙ্খলার পরিকাঠামোর মধ্যে আমরা যারা আছি, সুতরাং এগুলো কি সুপ্রিম কোর্টের ব্যর্থতা নয়? কনক্লুসিভ এভিডেন্স ছাড়া 7-7টা 10-10টা বছর চাকরি
করার পর আপনি চাকরি খেতে পারেন না। 30 বছর চাকরি করার পরও যদি আমার নামে অভিযোগ প্রমাণিত হয়, নিশ্চিত আমার চাকরি খাওয়ার অধিকার ভারতবর্ষের আইনের আছে, আমি মানি। আমি নিজে সারেন্ডার করবো, হ্যাঁ আমি অপরাধী, আমি দুর্নীতি করে চাকরি নিয়েছি, আমার সমস্ত বেনিফিট কেড়ে নেওয়া হোক, না দিতে পারলে আমার সাজা হোক। কোনো রকম কনক্লুসিভ এভিডেন্স নেই। তাদেরকে দ্বিতীয়বার পরীক্ষায় বসিয়েছেন, এটা ঘোরতর অন্যায়। এইসব ক্লারিফিকেশন সুপ্রিম কোর্টের কাছে এত পাওয়ার থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্ট কিছু করলো না। দেখ কেমন লাগে। সেজন্যই আমি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে আমি বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আপনাকে বলেছি, বিনয়ের সঙ্গে বলছি, টাইমস নাও কাম, আমাদের সাথে আলোচনায় বসুন, বিধানসভায় বিল পাশ করে দিন। আমরা দেখতে চাই সুপ্রিম কোর্টের অবজারভেশনটা কি। সুপ্রিম কোর্ট চেয়েছিল এসএসসি বলুক কারা ভ্যালিড কারা ইনভ্যালিড। এটা বিড়ম্বনা নয়। আমারই ছোট ছোট ভাই ও বোনেরা তারা চিৎকার করছে, প্যানেল এক্সপায়ার, ও এক্সপায়ার, সে টেন্টেড কেন হবে না। আমি আগেই বলেছি, দেখুন আমি ফার্স্ট ফেজে চাকরি পেয়েছি। আমি মানে আমি নই, আমি মানে আমাদের সমষ্টি। এই নোংরামি বা এর সাথে যুক্ত নয়, তাকে টেন্টেড প্রমাণ করার অপচেষ্টার আমি বিরুদ্ধে। আমি বলতে চাইছি যে এই যে র্যাংজাম, আউট অফ প্যানেল, একেবারে 2কে 9-53 করে দেওয়া, এই যারা নিয়োগটা নিয়েছিল তাদের জন্যই মূলত চোর সুবিদেশ নিয়োগ দিতে পারেনি, যার কারণে সেই টেন্টেটিভ ভ্যাকেন্সিতেই প্যানেল এক্সপার্টদের নিয়োগ দিতে বাধ্য হয়েছিল চোর এসএসসি। আজকে সময় এসেছে এসএসসি কে ক্লারিফিকেশন দিতে হবে, এসএসসি কে ক্লারিফিকেশন দিতে হবে যে এরা কেউই টেন্টেড নয়, কোন পরিস্থিতিতে আমরা নিয়োগ দিতে বাধ্য হয়েছিলাম, রাজ্য সরকারের দায়িত্ব। আর মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বিধানসভায় বিল পাশ করুন, আমাদের সাথে তার আগে বৈঠকে বসুন। আপনাকে বারবার আজকে লাইভ করারও প্রধান উদ্দেশ্য আবারও আপনাকে বলা, মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, 22 তারিখ গিয়েছিলাম, আজকের 18 থেকে 22 থেকে আজকে 26, আমরা নিশ্চিতভাবে আরো 4টে দিন দেখব। আমাদের কণ্ঠ বিচলিত হবে না, আমাদের কণ্ঠ কখনোই কিন্তু বিচলিত হবে না। আর আমার এই লাইভ করার অর্থ, এরপরে যারা বলবেন শিক্ষক হয়ে চাকরি চোর বলে কেন আঘাত হানছেন, 2026 সালে কেউ বলবেন না কেন আঘাত হানছি। আমি বারবার বিনয়ের সঙ্গে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সন্তান স্নেহে আমাদের সাথে আলোচনায় বসুন, আমরা বলে দেব কোথায় কোথায় ভুল হয়েছে। ভুল তো হয়েছে, অ্যাফোরশেড পোস্টের নিয়োগের কথা ছিল, আপনি ভ্যাকেন্সি কমিয়ে দিয়েছেন, এখন কিভাবে ভ্যাকেন্সি বাড়াবেন? তাহলে ভ্যাকেন্সি বাড়ান। এসএসসি 2016 প্যানেলের যারা লোয়েস্ট কাট আপ পেয়েছে, সেটাই এই কাট আপ ধরে এই পরীক্ষার মাধ্যমে আপনি নিয়োগ দিন, নো প্রবলেম। সেটা যদি না পারেন আমাদের সাথে আলোচনায় বসুন। আমি আবার বলছি, আপনি অ্যাফোরশেড পোস্টের ভ্যাকেন্সি কমিয়েছেন বিশেষ কিছু কিছু ক্ষেত্রে। এই পরিস্থিতিতে এসএসসি 2016 প্যানেলের এসএসসি 2016 প্যানেলের যারা লোয়েস্ট কাট আপ পেয়েছে সেটাই কাট আপ,
ভ্যাকেন্সি বাড়ান, নিয়োগ দিন, না পারলে আলোচনায় বসুন। আর আপনাকে কেন আমি বলছি, ভারতবর্ষের বিচার ব্যবস্থায় কোথাও মানুষের মুখের খাবার কেড়ে নেওয়ার কথা লেখা নেই। মানুষকে ন্যায় দেওয়ার কথা আছে, মানুষকে চাকরি দেবার কথা আছে, তার কর্ম কেড়ে নেওয়ার কোনো কথা সংবিধানে লেখা নেই। সুতরাং আমাদের বিরুদ্ধে যখন কনক্লুসিভ এভিডেন্স না থাকা সত্ত্বেও যেখানে সেগ্রিগেশন হয়েই গিয়েছে, যেখানে আপনি আমাদের বলতেই পারছেন না মশাই, তারপরও যখন চাকরি খেয়ে নিয়ে আবার পরীক্ষায় বসিয়ে সুবলদের পৃথিবী ছাড়তে বাধ্য করেছেন, কোনো ক্লারিফিকেশন দিচ্ছেন না, কেমন একটা অন্ধা কানুন, কেমন একটা ব্যাপার। সেজন্যই বলছি মাননীয় মুখ্যমন্ত্রী, সময় এসেছে। কন্টেম্প অফ কোর্ট হলে আমরা গোটা পশ্চিমবাংলার মানুষ গিয়ে সুপ্রিম কোর্টে দাঁড়াবো, যেখানে মানুষের মুখের খাবার করতে আমরা রাজি আছি। সেই জন্যই বলছি, এটা আপনার তৃতীয়বারের বিধানসভার একটা গুরুত্বপূর্ণ সময় আপনি দাঁড়িয়ে আছেন। এই শীতকালীন অধিবেশনে বিল পাশ করুন। এখনো পর্যন্ত যারা দাগি চিহ্নিত হয়েছে তার টেন্টেড আর আউট, রেস্ট অফ দেম আনটেন্টেড। কেউ তাদেরকে টেন্টেড বলতে পারেনি, সুপ্রিম কোর্টও পারেনি। সুতরাং দিস ইজ গভর্নমেন্ট পলিসি আর দিস ইজ এক্সিকিউটিভ ডিসিশন, আর এই দি কোর্ট ক্যানট ইন্টারফেয়ার দ্য এক্সিকিউটিভ ডিসিশন। কোর্ট ক্যানট ইন্টারফেয়ার এক্সিকিউটিভ ডিসিশন অ্যান্ড চেঞ্জ। কিচ্ছু করতে পারবে না কোর্ট, এইসব এক্সিকিউটিভ ডিসিশন চেঞ্জও করতে পারবে না। করলে আমরা দেখতে চাই যা আপনি মশাই এত কিছু এলিমেন্ট থাকা সত্ত্বেও আপনারা এইরকম একটা বিচার দিচ্ছেন, যেখানে মহামান্য কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে যথার্থই রায় দিয়েছেন। আমি তো মনে করব যথার্থই রায় দিয়েছেন। যদি আপনি ঘুষখোর মাস্টার, মনে করুন দুর্নীতিগ্রস্ত মাস্টার র্যাঙ্ক জাম করেছে, এরকম আপনি খুঁজে পান, 100% তার সর্বোচ্চ শাস্তি হোক, তাকে বিদ্যালয় থেকে তাড়িয়ে দেওয়া হবে। সুতরাং এটা আমরা পরিষ্কারভাবে বলছি। ঠিক আছে দেবস্মিতা ম্যাডাম, ধন্যবাদ। আপনার কথা তো আপনি রাখবেন, অসুবিধা কি আছে, আমার কথা আমি বলবো। সুতরাং আমরা আবারও বলছি, আজকের প্রায় 2025 সাল শেষের পথে, এই অবস্থায় আমরা আবারও বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে আলোচনায় বসুন, আমাদের সাথে আলোচনায় বসুন। আমরা অনেকবার বলেছি, এর পরে নিশ্চিতভাবে যদি আপনাদের পক্ষ থেকে এত অসহযোগিতা আমরা এভাবে পেতে থাকি, এরপরে যখন আমরা বিভিন্ন লড়াইয়ে যাব, বিভিন্ন কথা হবে, তখন যেন বলবেন না আহারে এমন কেন কথা বলছে, এভাবে কেন কথা বলছে। আর নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে আমি এর আগেও বলেছি, কাউকে দেখুন টেন্টেড প্রমাণ সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট যথেষ্ট তারা। আমরা এই দিকে না গিয়ে আপনাদের কাছে আমরা অনুরোধ করব এটা, যে এই যে পরীক্ষা হয়েছে যাতে আপনারা বঞ্চিত হয়েছেন বলছেন, সুতরাং সুপ্রিম কোর্টের ডাইরেকশন মানেননি কে? সরকার। আপনারা কি করছেন? এসএসসি 2016 প্যানেলের যারা যারা যোগ্য শিক্ষক, আনটেন্টেড, তাদেরকে আপনারা শত্রু ভেবে তাদের সঙ্গে আপনারা আন্দোলনে যাচ্ছেন, কথা বলছেন। সেটা তো কাম্য ছিল না। লড়াইটা কিসের বিরুদ্ধে করছেন, কেন করছেন, সেটা বুঝে নেওয়া ভীষণ জরুরি। আমরা যাই হোক, এখানে আমাদের আজকের লাইভটি, আমার বিশেষ করে বক্তব্য ছিল
আচ্ছা, এই পায়েল কুন্ডু। ঠিক আছে মা, ঠিক আছে মা, পরে। হ্যাঁ, দেখুন, লড়াইটা কিসের বিরুদ্ধে করছেন সেটা বুঝতে হবে, নইলে ভুলে ভুলে ভুল ভুলাইয়া হবে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আজকের দিনেও আমাদের এই বক্তব্য, আমাদের সাথে আলোচনায় বসুন। 900 থেকে 1100 জন যারা ডাক পাননি, তাদের ভবিষ্যৎ কি, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। যেসব শিক্ষকরা চলে গেছেন, সুবল সোরেন, সন্তোষ দা, প্রশান্ত দা, আজকেই তার পরিবারের সাথে কথা হয়েছে, উজ্জ্বল দা, তাদের জন্য রাজ্য সরকার কতটা মানবিক হতে পারেন সেই বিষয়ে কথা হবে। দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা শুক্লা বিশ্বাস সহ, ত্রিদীপ রায় সহ আরও যারা যারা আছেন তাদের বিষয়ে কথা হবে। এগুলো মানবিকতার প্রশ্ন। সুতরাং আমি আশা করব 2025 সালে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে সাক্ষাতে বসে, সরাসরি আলোচনায় বসে, তিনি যে একেবারে বিবেকশূন্য হয়ে যাননি, মানবিকতা বিসর্জন দেননি, তার প্রমাণ তিনি দেবেন। কি ভগবান গোলা রাজনীতি! আপনি বিধানসভায় ভোটে দাঁড়াবেন, আপনি কি আমাকে টিকিট দেবেন? এইসব কথা বলে ঘুরিয়ে ফিরিয়ে লাভ কি আছে? লড়াইটা লড়ুন, হ্যাঁ, লড়াইটা লড়ুন। এইসব তার যখন সময় হবে, হ্যাঁ, যখন সময় হবে দেখবেন সময়ের দাবি মেনে সব কিছু হয়ে গেছে। কর্ম করে যান, ওগুলো দেখবেন সময়ের দাবি মেনে কেমন করে যে কখন কিভাবে হয়ে গেল, ওগুলো নিয়ে বেশি কথা বলার অবকাশ নেই। আমাদের লড়াইটা হচ্ছে চাকরি ফেরাবার লড়াই। হ্যাঁ, আবার যখন যদি জীবনে কোনো দিন এরকম দিনও আসে যে আমাদের রাজনীতিতে নামা প্রয়োজন, তখন দেখা যাবে। এখনো ভাবিনি, এইটুকুই। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ইনি কি বলছেন, শিক্ষাকর্মী, যোগ্য শিক্ষাকর্মীদের বাঁচান। দেখুন, যোগ্য শিক্ষাকর্মীদের তারা অনেক 3394 জন আছেন। আপনারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সাক্ষাৎ চান এবং গণতান্ত্রিক রীতিনীতির মধ্যে দাঁড়িয়ে আপনাদের সর্বোচ্চ ভয়েস আপনারা প্রতিবাদের মাধ্যমে তুলে ধরুন। এমন কিছু প্ররোচনায় কখনোই পা দেওয়া যাবে না যেন ধপ করে জ্বলে উঠল, টপ করে নিভে গেল। সেটাকে আন্দোলন বলে না। আন্দোলন হচ্ছে একটা তীক্ষ্ণ বুদ্ধি, সঠিক রণনীতি, রণকৌশল। আশা করি আপনারা বুঝবেন। এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সাক্ষাৎ চেয়েছি, তার সাথে এই সমস্ত বিষয়টা উঠবে। আজকে যোগ্য শিক্ষাকর্মীদের কি অপরাধ ছিল? সুপ্রিম কোর্ট, আপনারা বলছেন সুপ্রিম কোর্ট ভাবেনি। আপনাদের জন্য রাজ্য সরকার রিটেন দেয়নি সুপ্রিম কোর্টে যে এদেরকে বাঁচানো দরকার, এরা কোথায় যাবে? সবাইকে ভাতা দিতে চেয়েছে। সবাইকে কেন? যোগ্য শিক্ষাকর্মীদের ভাতা দিলে কে আটকাবে? কার বাবা আটকাবে? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কোন কোর্ট আটকাতে পেরেছে? কোন কোর্ট আটকাতে পেরেছে? এই যে মুয়াজ্জেমদের টাকা দেওয়া হচ্ছে, কে আটকাতে পেরেছে? পাবলিক ইন্টারেস্ট। সরকার দেওয়ার ইচ্ছে নেই। আজকে বলবো তো মাননীয় মুখ্যমন্ত্রীকে মিসলিড করছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে, হ্যাঁ 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 ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে মিসলিড করছে কেউ না কেউ। সুতরাং আমাদের এই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য। মাননীয় মুখ্যমন্ত্রী যদি আলোচনায় বসেন, আমরা নিশ্চিতভাবে সেই বিষয়গুলো তুলে ধরতে পারবো। এইটুকুই আমরা বলে আজকের আর লাইভ দীর্ঘায়িত করব না। মাননীয় বিল আনুন, আনটেন্টেড শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ধারাবাহিকতা সহ বিদ্যালয়ে ফেরানোর সেই বিল 2025 সালে
মাইলস্টোন সেই বিল, যেখানে সুপ্রিম কোর্ট বারবার নিজের অবস্থান পাল্টাচ্ছে, সেখানে আমার নির্বাচিত সরকার এই কাজটা করুক। এটাই সময়ের দাবি, এটাই একটা মোক্ষম চাল হতে পারে বলে আমাদের ধারণা। আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কথা মূল্যায়ন করবেন এবং কেউ না কেউ আমাদের বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে আনবেন। এবং সর্বশেষ আবারও আমরা রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সরাসরি সাক্ষাৎ চেয়ে আজকের লাইভ শেষ করছি। আর এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে আজকে অনেক পোস্ট হচ্ছে, কে লিখছেন? শোভন মণ্ডল। দেখুন, ওই পোস্টই থেকে যাবে। আমি কি বললাম, এসএসসি ক্লারিফিকেশন দিক কেন এক্সপায়ার হয়েছিল। ওরা কেউই দুর্নীতির সাথে যুক্ত না। র্যাঙ্ক জাম্প কেন হয়েছিল, কেন র্যাঙ্ক জাম্পের পর নিয়োগ দিতে বাধ্য হয়েছিল, এসএসসি ক্লারিফিকেশন দিক। যদি এর মধ্যে কোনো এত কিছুর পরও টেন্টেড থাকে, মানে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, তাকে খুঁজে বার করার দায়িত্ব এসএসসির। সুতরাং বিধানসভায় বিল পাস করলে এগুলো আসবে, ধাপে ধাপে আসবে, যথাসময়ে কথা বলা যাবে। যাই হোক, এখানে আমরা শেষ করছি। হ্যাঁ, পায়েল কুন্ডু লিখছেন PH-OH ক্যাটাগরি নিয়ে আসতে হবে রোস্টার ভুলের শিকার প্রতিবন্ধীরা। হ্যাঁ, ঠিক আছে, আমরা তো বলেছি নতুন যে পরীক্ষা নিয়েছেন নিতে তো কেউ নিষেধ করেনি। আপনারা রোস্টার মেনে হোক, PH-OH VH সমস্ত ক্যাটাগরি ঠিকঠাক সংশোধন করে নিয়োগ দিন। 10-12 বছর ধরে নিয়োগ নেই, এটাই হোক সরকারের পলিসি, নিয়োগ হোক। মুখ্যমন্ত্রী শেষ রাজত্বকালে একটা সঠিক কাজ করে যাক। এতদিন তো কোনো ভালো কাজ করতে পারেনি, শিল্পও আনতে পারেনি, শুধু চপ ভাজতে বলেছে। এখন একটা ভালো পদক্ষেপ নিয়ে যাক, এটা তো সকলেই চায়। তাই মুখ্যমন্ত্রীকে তাই আমি আবারও বললাম, আমাদের সাথে আলোচনায় বসুন, যেটুকু দিন সময় আছে অনেক কিছু করে যেতে পারবেন না। হ্যাঁ, এখানেই শেষ করছি। হ্যাঁ, নমস্কার।